শাহী ইয়ামান একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন। তিনি তার প্রজাদের অত্যন্ত ভালোবাসতেন। তিনি সবসময় তাদের কল্যাণ ও উন্নতির কথা ভাবতেন। তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল তার দেশ থেকে দারিদ্র্য দূর করা এবং প্রতিটি মানুষকে সুখী করা। এই কারণে তিনি প্রতিদিন দরবারে বেকার লোকদের ডেকে তাদের সাহায্য করতেন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেন। শাহী ইয়ামানের ভালোবাসা ও বদান্যতা দেখে লোকেরা তাকে খোদাদোস্ত উপাধি দিয়ে ডাকতে শুরু করেছিল। একদিন তিনি দরবারে বসেছিলেন যখন বেকার লোকদের একটি সারি এসে দাঁড়াল। রাজা যখন সবার সাহায্য করা শেষ করলেন তখন তিনি একজন ফকিরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও, চাকরি নাকি ব্যবসার জন্য টাকা? ফকির জবাব দিলেন, হে শাহ, আল্লাহ তোমাকে উন্নতি দিন এবং তোমার আয়ু দীর্ঘ করুন। আমি সব সময় ভিক্ষা করে জীবন কাটিয়েছি। এখন আমার দ্বারা চাকরি কি হবে, ব্যবসাও করতে পারবো না, তাই আমার টাকার কোনো প্রয়োজন নেই। শাহী ইয়ামান বললেন, তাহলে এখানে আসার উদ্দেশ্য কি বলো? ফকির বললেন, হে নেক দিল এবং গরিব পর্বর রাজা, যদি আপনি আমাকে 3 দিনের জন্য রাজত্ব দেন তাহলে আমার আর কোনো প্রশ্ন থাকবে না। শাহী ইয়ামান হেসে বললেন, যদি তুমি নিজেকে এই যোগ্য মনে করো তাহলে এসো এবং আমার সিংহাসনে বসো। ফকির বললেন, আল্লাহ তোমার ভালো করুন, তুমি আমার কথা শুনেছ, আল্লাহও তোমার ভালো করবেন। শাহী ইয়ামান প্রধানমন্ত্রীকে বললেন, 3 দিন পর্যন্ত এই ব্যক্তি আমাদের জায়গায় শাসন করবে। তোমরা তার সেবায় হাজির থাকবে এবং তার আদেশ মন দিয়ে মেনে চলবে। প্রধানমন্ত্রী জবাব দিলেন, জাহাপানা, আপনি চিন্তা করবেন না, আমি এবং অন্যান্য সমস্ত মন্ত্রী তার প্রতিটি আদেশ পালন করব। এরপর শাহী ইয়ামান ফকিরকে নিজের জায়গায় সিংহাসনে বসালেন, তার মাথায় মুকুট রাখলেন এবং তাকে সালাম দিয়ে সেখান থেকে চলে গেলেন। ফকির রাজা প্রধানমন্ত্রীর দিকে তাকালেন, নিজের গোফে তা দিয়ে এবং নিজের লম্বা দাড়িতে হাত বুলিয়ে তাকে আদেশ দিলেন, ওহে প্রধানমন্ত্রী, তুমি অবিলম্বে আমাদের জন্য নতুন এবং বাদশাদের মতো পোশাক সেলাই করে আমাদের সামনে পেশ করো। প্রধানমন্ত্রী বললেন, খুব ভালো শাহেনশাহ, আমি এখনই দর্জিকে খবর পাঠিয়ে দিচ্ছি। এই বলে তিনি দরজার দিকে পা বাড়াতে লাগলেন, কিন্তু এখনও 2-4 কদমই চলেছিলেন যে ফকির রাজা আওয়াজ দিলেন, ওহে প্রধানমন্ত্রী, আমরা খুব ক্ষুধার্ত, আগে খাবার তৈরি করতে বলে দাও। প্রধানমন্ত্রী জবাব দিলেন, শাহেনশাহ, খাবার তৈরি আছে, কিন্তু প্রথা অনুযায়ী দরবার মুলতবি হওয়ার আগে খাবার দস্তরখানে রাখা হবে না। ফকির রাজা ভ্রু কুঁচকে বললেন, দরবার মুলতবি করার জন্য কি হাতি আর ঘোড়ার প্রয়োজন আছে? শুধু বলে দাও যে এখন সব লোক নিজের নিজের বাড়ি চলে যাও এবং আরাম করো। দরবারীরা তার কথা শুনে উঠে দাঁড়াল এবং নিজেদের মধ্যে বলতে লাগল, কি অদ্ভুত লোক, না কথা বলার কোনো ভদ্রতা আছে আর না কোনো নিয়ম, আর বসে গেছে রাজা হয়ে। ফলে দরবারীরা উঠে চলে গেল এবং প্রধানমন্ত্রী ফকির রাজাকে নিজের সাথে খাবারের ঘরে নিয়ে এলেন, যেখানে দস্তরখানে নানা ধরনের খাবার পরিপাটি করে রাখা ছিল। ফকির সেগুলো দেখে অস্থির হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে নিজের কম্বল একপাশে ফেলে দিয়ে দ্রুত বসে পড়লেন। প্রধানমন্ত্রী বললেন, হজরত, হাতটা তো ধুয়ে নিন। ফকির আর চোখে তাকিয়ে বললেন, কি অদ্ভুত অভদ্র, এটাও জানো না যে বাদশারা কখনো হাত ধোয় না, তাদের হাত সবসময় পবিত্র ও পরিষ্কার থাকে। প্রধানমন্ত্রী বললেন, মাফ করবেন, আপনি বিসমিল্লাহ করুন। তিনি প্রতিটি জিনিস খুব আগ্রহের সাথে দেখছিলেন এবং প্রতিটি প্লেট থেকে এক এক গ্রাস খাচ্ছিলেন। মন্ত্রী মনে মনে ভাবছিলেন যে এ হয়তো কখনো এমন খাবার দেখেনি, আজ এই জিনিসগুলো দেখে এ কতটা অস্থির হচ্ছে, চায় যে এই সব জিনিস সঙ্গে সঙ্গে হজম হয়ে যাক। শেষ পর্যন্ত তিনি মন ভরে খেলেন, কিন্তু তারপরেও খাবার বেঁচে ছিল। তিনি প্রধানমন্ত্রীকে বললেন, ওহে মন্ত্রী, এই খাবারটা কোথাও লুকিয়ে রেখে দাও, আমরা সন্ধ্যায় খাব, কিন্তু খেয়াল রেখো কাউকে যেন দেখতে দিও না। মন্ত্রী বললেন, শাহেনশাহ, সন্ধ্যার চিন্তা করবেন না, আপনি তাজা খাবার পাবেন। ফকির রাজা বললেন, কেমন বোকা, যদি সন্ধ্যার খাবার আমাদের পছন্দ না হয় তাহলে আমরা এটাই খেয়ে নেব। মন্ত্রী বললেন, আপনি এই মুহূর্তে ফকির নন, বাদশাহ, আপনার জন্য সুস্বাদু খাবারই তৈরি করা হবে, তাই এই খাবারের চিন্তা করবেন না। ফকির রাজা নিজের শার্ট দিয়ে হাত মুছে একটি বড় ঢেকুর তুললেন এবং বললেন, ঠিক আছে, এবার এটা তুলে নাও। সেই মুহূর্তে ভৃত্যেরা সমস্ত প্লেট তুলে নিল এবং সেখান থেকে চলে গেল। ফকির রাজা আরও একটি ঢেকুর তুললেন এবং তারপর বললেন, আরে, শাহী টুকরার প্লেটটা এদিকে নিয়ে এসো। ভৃত্য প্লেটটি সামনে রাখল এবং তিনি দ্রুত খেয়ে নিলেন।
এভাবে 3 দিন তিনি রাজত্ব করার পরিবর্তে আরাম আইশের জীবন কাটালেন। সারাদিন খেতেন এবং নরম বিছানায় শুয়ে থাকতেন, গান শুনতেন এবং নাচ দেখতেন। কিছুক্ষণ পরপর পোশাক বদলাতেন এবং ভৃত্যদের গালি দিতেন। মন্ত্রী এবং বাকি সবাই চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহর শুকুর, চতুর্থ দিনে এই অভদ্রের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। শাহ দরবারে এসে ফকির রাজাকে বললেন, এবার আপনি সিংহাসন ও মুকুট ছেড়ে দিন, কারণ 3 দিন পূর্ণ হয়ে গেছে। ফকির রাজা হেসে বললেন, আমরা 3 দিনের বাদশাহীতে এটা জানতে পেরেছি যে যা রাজত্বে আছে তা ফকিরিতে নেই। এখন পর্যন্ত তুমি আরাম করেছ, এখন আমরা আরাম করব। এরপর ফকির রাজা আদেশ দিলেন যে শাহী পোশাক খুলে মোটা কাপড়ের পোশাক পরে নাও এবং নিজের স্ত্রী সন্তানদের হাত ধরে আমাদের প্রাসাদ থেকে বেরিয়ে যাও। আর যদি তুমি ঘাড় ঘোরাও তাহলে আমি তোমার চোখ উপড়ে শকুনে রাখে খাওয়াবো। মন্ত্রী এবং দরবারীরা শাহী ইয়ামানের দিকে তাকিয়ে দেখছিল যে তিনি কি আদেশ দেন। জল্লাদ তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু শাহী ইয়ামান ফকির রাজাকে জবাব দিলেন, রাজত্ব তোমার শুভ হোক, আমি আমার স্ত্রী সন্তানদের সাথে প্রাসাদ থেকে বেরিয়ে যাব। ফকির রাজা বললেন, প্রাসাদ থেকে নয়, শহর থেকেও বেরিয়ে যাও। মন্ত্রী বললেন, জাহাপনা, এমনটা করবেন না, দেশ ধ্বংস হয়ে যাবে। শাহী ইয়ামান বললেন, আল্লাহর এটাই ইচ্ছা, এখন আমার রাজত্ব চাই না, তোমরা সবাই সৎ উদ্দেশ্য নিয়ে নিজেদের দায়িত্ব পালন করো, সমস্যা সহজ হয়ে যাবে। এই বলে তিনি প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন এবং নিজের স্ত্রী ও সন্তানদের বললেন যে তারা যেন তাদের শাহী পোশাক খুলে মোটা কাপড়ের পোশাক পরে নেয়, কারণ এখন তারা আর বাদশা নয়, এখন আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। শিশুরা চুপ ছিল, স্ত্রী অবাক হয়েছিলেন, কিন্তু তারা একটি কথাও বললেন না এবং পোশাক বদলে তার সাথে হয়ে গেলেন। শাহী ইয়ামানের 2 সন্তান ছিল, নাসিব এবং শামীম। নাসিবের বয়স ছিল 2 বছর এবং শামীমের 7 বছর। 2 সন্তান হাত ধরেছিল এবং মলকা আলোমারার সাথে প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলতে শুরু করল। শিশুরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে তিনি তাদের কাঁধে তুলে নিতেন। আলোমারা ক্লান্ত হয়ে গেলে গাছের নিচে বিশ্রাম করতেন। এভাবেই হাঁটতে হাঁটতে তারা 1 সপ্তাহ পর একটি ছোট শহরে পৌঁছালেন। আলোমারা বললেন, আমাদের এই শহরে থাকা উচিত, কোনো সরাইখানায় একটি ঘর ভাড়া করে নিন যাতে লুকানোর একটি জায়গা পাওয়া যায়, তারপর আপনি পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করুন। শাহ ইয়ামানের এই প্রস্তাব খুবই পছন্দ হল। পরের দিন শহরের আইরে এক বণিকের কাফেলা এসে পৌঁছাল। বণিক শাহী ইয়ামানের সাথে দেখা করলেন এবং বললেন যে তিনি তার স্ত্রীকে তার সাথে পাঠিয়ে দিন যাতে তিনি সন্তান সম্ভবা স্ত্রীকে সাহায্য করতে পারেন। শাহ ইয়ামান নিজের স্ত্রীকে তার সাথে পাঠিয়ে দিলেন। কিছু দূর গিয়ে বণিক স্ত্রীকে ঘোড়ায় বসালেন এবং দ্রুত গতিতে কাফেলার দিকে রওনা হলেন। স্ত্রী প্রতিবাদ করলেন, কিন্তু বণিক তার একটিও কথা শুনলেন না। শাহী ইয়ামান স্ত্রীর তার সাথে চলে যাওয়ায় চিন্তিত হয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে 2 সন্তানকে নিয়ে বণিকের পিছু পিছু রওনা হলেন। তিনি বণিকের কাফেলায় পৌঁছালেন এবং একজন পথচারীকে জিজ্ঞাসা করলেন। তিনি জানালেন যে সেই বণিক অনেক দূরে চলে গেছেন। শাহী ইয়ামান দ্রুত পায়ে তার পিছু নিতে থাকলেন। অন্যদিকে সরকারের সমস্ত কাজ মন্ত্রীরা সামলাচ্ছিলেন। তিনি নীরব ছিলেন কারণ তিনি সরকারের সাথে যুক্ত ছিলেন এবং যদি তাকে আলাদা করে দেওয়া হয় তাহলে তার কাছে আর কিছুই থাকবে না। ফকির সবসময় ভিক্ষা করে জীবনযাপন করতেন এবং অন্যদের এঁটো খেয়ে জীবন কাটিয়েছিলেন। এখন যখন প্রাসাদে সুস্বাদু এবং উন্নতমানের খাবার পেতে লাগলেন, তার মেজাজ বদলে গেল এবং তিনি প্রতিটি মানুষকে তুচ্ছ এবং নীচ ভাবতে শুরু করলেন। শাহী ইয়ামান গরিব এবং বেকারদের সাহায্য করতেন, কিন্তু ফকির বাদশাহ কখনো কারও কোনো সাহায্য করেননি। আর যদি কোনো অভাবগ্রস্ত দরবারে এসে কিছু চাইত তাহলে তাকে মন্দ কথা বলে তাড়িয়ে দেওয়া হতো। প্রজারা দিন-রাত শাহী ইয়ামানের জন্য দোয়া করত যে তিনি সুস্থ থাকুন এবং দ্রুত ফিরে এসে আবার রাজত্ব সামলান। অন্যান্য দেশের রাজাদের বিশ্বাস ছিল যে শাহী ইয়ামান একজন ফকিরকে রাজত্ব দিয়ে চিরতরে বসে থাকতে পারেন না, তিনি শীঘ্রই ফিরে এসে তাকে সিংহাসন থেকে সরিয়ে দেবেন। এই বিশ্বাসের কারণে কেউ ইয়ামেনের ওপর আক্রমণ করার ইচ্ছা পোষণ করেনি, কারণ তাদের ধারণা ছিল যে ফকির বাদশাকে জয় করা তাদের জন্য কোনো কঠিন কাজ হবে না। এই পরিস্থিতিতে যখন মন্ত্রী, দরবারি এবং রাজকর্মচারীদের পাশাপাশি প্রজারাও তার বিরুদ্ধে ছিল, ফকির বাদশা নিজের ভোগ বিলাসে মগ্ন ছিলেন এবং এসব বিষয় থেকে সম্পূর্ণ বেখবর ছিলেন। একদিন শাহী ইয়ামান হাঁটতে হাঁটতে একটি শহরে পৌঁছালেন যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। শাহী ইয়ামান তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে আপনারা সবাই এখানে কেন জড়ো হয়েছেন। তিনি জবাব দিলেন যে 2 দিন আগে আমাদের বাদশার মৃত্যু হয়েছে এবং প্রথা অনুযায়ী আজ সেই সমস্ত লোক জড়ো হয়েছে যারা বাদশা হতে ইচ্ছুক।
একটি বাজ পাখিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাজ পাখি যার মাথায় বসবে সেই বাদশাহ হয়ে যাবে। শাহী ইয়ামান জিজ্ঞাসা করলেন, প্রয়াত বাদশার কি কোনো সন্তান নেই? সেই ব্যক্তি জবাব দিল যে সন্তান তো আছে, কিন্তু আমাদের দেশে বাদশাহী কোনো বিশেষ পরিবারের অংশ নয়। এই কথা শুনে শাহী ইয়ামান তামাশা দেখার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ইচ্ছায় বাজ পাখিটি নিচে নেমে এলো এবং তার মাথায় বসে পড়ল। শাহী ইয়ামান খুব অবাক হলেন এবং বাজ পাখিটিকে মাথা থেকে সরানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু লোকেরা তাকে ঘিরে ধরল এবং অভিনন্দন জানাতে লাগল। শাহী ইয়ামান বললেন, ভাইয়েরা, আমি বাদশাহ হতে চাই না। লোকেরা এক স্বরে বলল, এখন আপনাকে বাদশাহ হতে হবে, এটা খোদার আদেশ। তারপর তারা সবাই তাকে ধরে নিয়ে গেল এবং শহরে তার গলায় ফুলের মালা পরিয়ে দিল। তারপর তাকে সাদা ঘোড়ায় বসিয়ে প্রতিটি গলি, প্রতিটি কোণ এবং বাজার থেকে তার মিছিল বের করল। পরে মন্ত্রী, আমির এবং দরবারীরা তাকে সম্মানের সাথে প্রাসাদে নিয়ে গেলেন এবং তাকে গোসল করিয়ে নতুন পোশাক পরানো হল এবং সুস্বাদু খাবার পরিবেশন করা হল। সেই সন্ধ্যায় তাকে সিংহাসনে বসিয়ে রাজ্যাভিষেকের প্রথা পালন করা হল। শাহে ইয়ামানের রাজত্ব চালানোর পদ্ধতি আগেই জানা ছিল, তাই তিনি প্রথম দিন থেকেই সব কাজ ভালোভাবে সামলে নিলেন। এই কথায় সমস্ত মন্ত্রীর অবাক ও খুশি উভয়ই হলেন। শাহে ইয়ামান দেশের ব্যবস্থাপনা খুব উন্নত করলেন এবং প্রজাদের আগের চেয়েও বেশি সুখী করে তুললেন। অন্যান্য দেশ থেকে বাণিজ্য শুরু হল এবং সম্পর্ক স্থাপিত হল। 2 বছরে তিনি দেশকে অনেক উন্নতি দিলেন এবং নিশ্চিন্তে রাজত্ব করলেন। একদিন বসে বসে তার 2 সন্তানের কথা খুব মনে পড়ল এবং তার চোখ থেকে জল ঝরতে লাগল। মন্ত্রী যখন এই অবস্থা দেখলেন, তখন তিনি ঘাবড়ে গিয়ে বললেন, আপনি বিয়ে করে নিন, আল্লাহ আপনাকে সন্তানও দেবেন। শাহে ইয়ামান একটি গভীর শ্বাস নিলেন এবং বললেন, না, আমি বিয়ে করব না, বরং আমি চাই যে আপনি ঘোষণা করুন যে আমরা 2টি ছেলে চাই। যে কেউ দিতে ইচ্ছুক সে আমাদের দিয়ে মুখের মতো পুরস্কারের হকদার হবে। মন্ত্রী পরের দিন এই ঘোষণা করিয়ে দিলেন। 3 বা 4 দিন পর অনেক লোক ছেলেদের নিয়ে হাজির হল। শাহে ইয়ামান তাদের মধ্যে থেকে প্রতিটি ছেলেকে ডাকলেন এবং তাদের সাথে কিছুক্ষণ কথা বললেন। নিজের অভিজ্ঞতা থেকে তিনি 2টি ছেলেকে ভদ্র, বুদ্ধিমান এবং চালাক পেলেন, তাই তাদের নিজের কাছে বসিয়ে নিলেন। এই ছেলে 2টিকে 2জন ভিন্ন ব্যক্তি নিয়ে এসেছিলেন। শাহে ইয়ামান 2জনকে 5000 আশরাফি দিয়ে বিদায় করলেন এবং ছেলেদের নতুন পোশাক পরিয়ে বললেন, আমরা তোমাদের 2জনকেই নিজেদের সন্তানের মতো মনে করি। আমরা সব সময় তোমাদের কল্যাণের খেয়াল রাখব। তোমরাও আমাদের নিজেদের বাবার মতো মনে করবে এবং সৎ উদ্দেশ্য নিয়ে থাকবে। 2 ছেলেই ওয়াদা করল এবং প্রাসাদে শাহজাদার মতো থাকতে লাগল। 1 সপ্তাহ পর শাহ তাদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য শিক্ষকও নিযুক্ত করলেন, যাতে তারা প্রতিটি শিল্পে পারদর্শী হতে পারে এবং কোনো কাজের যোগ্য হতে পারে। শাহের এই ছেলেদের প্রতি এমন ভালোবাসা জন্মালো যেন তারা তার নিজেরই ছেলে। রাতে তিনি তাদের নিজের সাথে ঘুমাতেন এবং তাদের সাথে সকালের এবং রাতের খাবার খেতেন। দরবারেও তাদের নিজের কাছে বসিয়ে একজনকে ডান দিকে এবং অন্যজনকে বাম দিকে বসাতেন। এইভাবে 2 ছেলেই দরবারের আদব কায়দা শিখতে লাগল। সেই বণিক যে শাহে ইয়ামানের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল, সেই দেশেরই বাসিন্দা ছিল। সে আগে শাহের সাথে ভালো সম্পর্ক রাখত এবং যখন নিজের দেশে ফিরে এলো, তখন সে জানতে পারল যে শাহে ইয়ামানের মৃত্যু হয়েছে এবং এখন একজন নতুন বাদশাহ শাসন করছেন। সে তোষামত করার অভ্যাসের শিকার ছিল, তাই সে অনেক উপহার নিয়ে বাদশার সেবায় হাজির হল এবং বলতে লাগল, জাহাপনা, আমি এই দেশের বাসিন্দা এবং বণিক। 2 বছর বাইরে থাকার পর ফিরে এসেছি এবং আপনার জন্য এই উপহারগুলো নিয়ে এসেছি। বাদশাহ উপহার গ্রহণ করলেন এবং তাকে ভালো মানুষ মনে করে নিজের উপদেষ্টাদের অন্তর্ভুক্ত করে নিলেন। বণিক রোজ আসত এবং বিভিন্ন গল্প শোনাত এবং চামচাগিরি করতে থাকত। যখন 1 বা 1.5 মাস পর্যন্ত এই ধারা চলতে থাকল, তখন বাদশার বিশ্বাস হল যে সে কোনো ভালো ব্যক্তি নয়। এরপর এক রাতে বাদশাহ 2 ছেলেকে বললেন, কাল রাতে যখন এই বণিক প্রাসাদ থেকে বের হবে, তখন তোমরা 2জন তার পিছু নেবে এবং দেখবে সে কোথায় থাকে এবং তার কাছে কারা আসে। পরের দিন রাতে 2 ছেলেই তার পিছু পিছু চলল। সে কোথাও থামল না এবং সোজা নিজের বাড়িতে চলে গেল। 2 ছেলে বাড়ির দরজার কাছে দেয়াল ঘেঁষে বসে পড়ল। তাদের মধ্যে একজন ছেলের ঘুম আসতে লাগল। তখন সে অন্যজনকে বলল, ভাই, আমার খুব ঘুম পাচ্ছে, চুপ করে থাকার চেয়ে ভালো হয় যে আমরা নিজেদের মধ্যে কথা বলি। অন্য ছেলেটি বলল, আচ্ছা, তাহলে বলো যে তোমার বাবা তোমাকে 5000 আশরাফিতে কেন বিক্রি করে দিলেন? তিনি কি তোমাকে ভালোবাসতেন না? প্রথম ছেলেটি জবাব দিল,
সে আমার বাবা ছিল না, সে তো একজন জেলে ছিল। আমার বাবা তো ইয়ামেনের বাদশা ছিলেন। একদিন তিনি আমাকে এবং আমার ভাই নাসিবকে নদীর ধারে নিয়ে গেলেন। নাসিবকে রেখে আমাকে কাঁধে বসালেন এবং নদীতে নামলেন। যখন আমরা নদীর মাঝখানে পৌঁছালাম তখন নাসিবের চিৎকার শোনা গেল। একটি নেকড়ে তাকে তুলে নিয়ে যাচ্ছিল। আমার বাবাও ঘাবড়ে গেলেন এবং আমি চিৎকার করতে লাগলাম। এই ঘাবড়ানোর মধ্যে আমার হাত ছুটে গেল এবং আমি নদীতে পড়ে গেলাম। আমার আর কোনো জ্ঞান ছিল না। কিন্তু যখন চোখ খুলল, আমি জেলেদের কুঁড়ে ঘরে একটি মাদুরে শুয়ে আছি। জেলেরা আমার লালন পালন করল এবং যখন বাদশার ঘোষণা শুনল তখন আমাকে নিয়ে ৫,০০০ আশরাফিতে বিক্রি করে দিল। অন্য ছেলেটি বলল, তোমার ভাইয়ের নাম নাসিব ছিল? তাকে তো আমি চিনি। সেই নেকড়ে নাসিবকে পিঠে করে নিয়ে যাচ্ছিল যে একজন শিকারী তাকে দেখে ফেলল এবং নিজের ঘোড়া ছুটিয়ে তার পিছু পিছু চলল। কিছুক্ষণের মধ্যেই সেই শিকারী নেকড়ের কাছে পৌঁছাল এবং তাকে তীর মেরে হত্যা করল। তারপর সে নাসিবকে ঘোড়ায় বসিয়ে নিজের বাড়িতে নিয়ে গেল। শামীম বলতে লাগল, তুমি কি আমাকে তার কাছে নিয়ে যাবে? শিকারী জবাব দিল, এখন এটা সম্ভব নয়, কারণ সে নাসিবকে বাদশার কাছে ৫,০০০ আশরাফিতে বিক্রি করে দিয়েছে। শামীম ভাইজান বলে তাকে জড়িয়ে ধরল এবং দুজনের চোখ থেকে জল ঝরতে লাগল। সেই সময় কাছেই একটি জানালা থেকে আওয়াজ এলো, আমার সন্তানেরা, তোমাদের দুঃখিনী মা এখানে বন্দী আছে। দুজন একে অপরের দিকে তাকাল এবং বলল, এই আওয়াজ আমাদের মায়ের, তিনি এই বণিকের কাছে বন্দী আছেন। তারপর তারা দুজন দৌড়ে প্রাসাদে গেল এবং বাদশার পায়ে পড়ে কাঁদতে লাগল। বাদশা ঘাবড়ে গিয়ে জেগে উঠলেন এবং তাদের নিজের কাছে বসিয়ে ভালোবাসার সাথে জিজ্ঞাসা করলেন, আমার প্রিয় সন্তানেরা, তোমরা এত তাড়াতাড়ি কেন ফিরে এসেছ, আর তোমাদের চোখে এই জল কেন? দুজন জবাব দিল, সেই বণিক আমাদের মাকে নিজের বাড়িতে বন্দি করে রেখেছে, দয়া করে তাকে মুক্ত করান। বাদশা প্রশ্ন করলেন, তোমাদের দুজনের কি একই মা? শামীম বলল, হ্যাঁ, এ আমার ভাই নাসিব, আমরা দুজন ইয়ামেনের শাহজাদা। এরপর তারা বাদশাকে সমস্ত ঘটনা বলে দিল। এতে বাদশা তাদের বুকে জড়িয়ে ধরে বললেন, আমার সন্তানেরা, আমি তোমাদের বাবা, তোমরা কি আমাকে চিনতে পারোনি? দুই ছেলে নিজেদের বাবাকে পেয়ে খুব খুশি হল এবং বলল, আব্বাজান, আমাদের মাকে সঙ্গে সঙ্গে মুক্ত করান। বাদশা বললেন, আমরা বুঝেছি, এই সেই বণিক যে আমাদের প্রতারণা করে তোমাদের মাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। যাক, চিন্তা করো না, কাল আমরা সেই বণিকের সাথে কথা বলবো। পরের দিন বণিক বাদশার কাছে এলে বাদশা বললেন, আজ আমাদের ইচ্ছা ছিল যে আমরা তোমার বাড়িতে যাই, কিন্তু তুমি নিজেই এসেছ। বণিক জবাব দিল, জাহাপনা, আমার বাড়ি আপনার পায়ের যোগ্য নয়, কিন্তু যেহেতু আপনার ইচ্ছা, তাই আমি আপনাকে আমন্ত্রণ জানাই যে কাল আপনি আসুন। বাদশা এই আমন্ত্রণ গ্রহণ করলেন এবং পরের দিনই নিজের দুই ছেলে এবং মন্ত্রীকে সাথে নিয়ে বণিকের প্রাসাদে পৌঁছালেন। বণিক তাদের সবার আতিথেয়তা করলেন। এরপর তিনি নাচনেওয়ালি সুন্দরী মেয়েদের ডেকে তাদের নাচ দেখালেন। নাচ দেখে বাদশা বললেন, তোমার প্রাসাদ খুব সুন্দর, আমরা এটি ঘুরতে চাই, যাতে আমরা জানতে পারি যে প্রাসাদ এবং বাড়ির মধ্যে কি পার্থক্য আছে। বণিক বললেন, খুব ভালো, আসুন, এবং তিনি সবাইকে প্রাসাদের প্রতিটি ঘরে নিয়ে গেলেন। শুধু একটি ঘর বাকি ছিল, যার দিকে তিনি বাগানের দিকে নিয়ে যাচ্ছিলেন। বাদশা জিজ্ঞাসা করলেন, সেই ঘরটা কেন ছেড়ে দিলে? বণিক জবাব দিল, সেই ঘরে কিছু বিশেষ নেই, যদি আপনি দেখতে চান তাহলে চলুন। তারপর তিনি সবাইকে নিয়ে সেই ঘরে গেলেন, যেখানে একটি মূর্তি দাঁড়িয়েছিল এবং তার ওপর পর্দা দেওয়া ছিল। বাদশা বললেন, সেই পর্দাটা সরাও। বণিক পর্দা সরিয়ে দিলে বাদশা তাকে মনোযোগ সহকারে দেখলেন এবং চিনতে পারলেন যে এটি তার রানীর মূর্তি। তিনি বণিককে বললেন, আমার এই মূর্তিটি খুব পছন্দ হয়েছে, এটিকে সঙ্গে সঙ্গে আমাদের প্রাসাদে পৌঁছে দাও। বণিক এই কথা শুনে ঘাবড়ে গেল এবং বলল, জাহাপনা, আপনি এই মূর্তি দিয়ে কি করবেন? যদি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমার জন্য খুব ভালো হবে। বাদশা বললেন, কখনোই না, এই মূর্তি সঙ্গে সঙ্গে আমাদের সাথে যাবে। বণিক বলল, জাহাপানা, আমার উপরেই জুলুম করবেন না। বাদশা মন্ত্রীকে বললেন, একে অত্যন্ত সতর্কতার সাথে উঠিয়ে নিয়ে যাও, রাস্তায় যেন এর কোনো ক্ষতি না হয়। মন্ত্রী সঙ্গে সঙ্গে কর্মচারীদের ডাকলেন এবং মূর্তিটিকে উঠিয়ে পর্দা দিয়ে ঢেকে প্রাসাদের দিকে নিয়ে গেলেন এবং বণিক হাত কচলিয়ে রইল। প্রাসাদে রানীর মূর্তিটিকে একটি খুব বড় ঘরে রাখা হল। এরপর বাদশা মন্ত্রীকে আদেশ দিলেন, সঙ্গে সঙ্গে বণিককে গ্রেপ্তার করার জন্য সিপাহীদের পাঠানো হোক।
মন্ত্রী অবাক হলেন যে বণিক তো হাজার হাজার টাকা খরচ করে দাওয়াত দিয়েছেন এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে একটি মূল্যবান মূর্তি দিয়েছেন, তাহলে বাদশাহ তাকে কেন গ্রেপ্তার করাতে চাইছেন? কিন্তু মন্ত্রী কিছু বললেন না এবং সিপাহীদের পাঠিয়ে দিলেন। বাদশাহ মন্ত্রীর চলে যাওয়ার পর মূর্তিটিকে আরও মনোযোগ সহকারে দেখলেন। তার আকৃতি এবং উচ্চতা সবকিছু রানীর মতো ছিল। তারপর তিনি নাসিব এবং শামীমকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি রাতেই মূর্তি দেখেছিলে নাকি নিজেদের মায়ের আওয়াজ শুনেছিলে? তারা জবাব দিল, আমরা আমাদের আম্মিজানের আওয়াজ শুনেছিলাম। তিনি বলছিলেন, প্রিয় সন্তানেরা, তোমাদের দুঃখিনী মা এখানে বন্দী আছে। বাদশাহ বললেন, এই বণিক খুব শট এবং বদমাশ। সেই সময়ে সিপাহীরা বণিককে গ্রেপ্তার করে নিয়ে এলো এবং সে বাদশার পায়ে পড়ে বলল, জাহাপানা, আমার কি ভুল হয়েছে? বাদশাহ বললেন, যে মহিলার এই মূর্তি তাকে আমাদের সামনে পেশ করো। বণিক বলল, জাহাপানা, আমি জানি না এটা কার মূর্তি, আমাকে তো এটা একজন পাথর শিল্পী দিয়েছিল। বাদশাহ প্রধানমন্ত্রীকে বললেন, এই শট ব্যক্তিকে জেলখানায় ঢুকিয়ে দাও। সকাল সূর্য উঠতে না উঠতেই বণিক দয়ার ভিক্ষা চাইতে শুরু করল, কিন্তু বাদশাহ কঠোরভাবে বললেন, তুমি দয়ার যোগ্য নও, তোমার পরিণতি মৃত্যু। বাদশাহ সিপাহীদের ইশারা করলেন যে একে নিয়ে যাও। সিপাহীরা বণিককে টেনে নিয়ে জেলের অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে দিল। সে চিৎকার করতে থাকল, কিন্তু কেউ তার কথা শুনল না। সকাল সূর্য ওঠার আগে সিপাহীরা তাকে জেল থেকে বের করে বদ্ধভূমিতে নিয়ে এলো। মাঠের মাঝখানে একটি চবুতরা ছিল, যেখানে দুটি পাথর একে অপরের থেকে কিছু দূরত্বে রাখা ছিল। জল্লাদ বণিকের মাথা ঝুঁকিয়ে তার ঘাড় সেই পাথর দুটির মাঝখানে রাখল। তারপর তলোয়ার তুলে আদেশের অপেক্ষা করতে লাগল। বণিকের শরীর ভয়ে কাঁপছিল এবং চোখ থেকে জল ঝরছিল। যেই মন্ত্রী গণনা শুরু করলেন, বণিক চিৎকার করে উঠল, আমাকে মেরো না, আমি বলবো এই মূর্তিটি কোনো মহিলার। বাদশাহ ইশারা করলেন যে একে সঙ্গে সঙ্গে আমাদের সামনে আনা হোক। সিপাহীরা দড়ি খুলে তাকে বাদশার সামনে পেশ করে দিল। বাদশাহ বললেন, বলো, তুমি কি বলতে চাও? বণিক স্বীকার করল, জাহাপনা, আমি অপরাধী। আমি শুধু বণিক নই, বরং আমি মহিলাদের অপহরণ করে তাদের কৃতদাসের বাজারে বিক্রি করারও কাজ করি। শত শত মহিলাকে বিক্রি করে ফেলেছি, কিন্তু কোনো এমন সুন্দরী পাইনি যাকে নিজের স্ত্রী বানাতে পারি। বণিক আরও বলল, 2.5 বছর আগের কথা, আমি আমার কাফেলার সাথে ইয়ামেন যাচ্ছিলাম। পথে আমরা এক জায়গায় ছাউনি ফেললাম। আমি একদিন শহরে নিজের থাকার জন্য জায়গা খুঁজতে গেলাম। সেখানে একটি সরাইখানায় একজন সহজ সরল লোককে দেখলাম এবং তাকে ধোঁকা দিয়ে তার স্ত্রীকে নিয়ে পালালাম। সেই মহিলা অত্যন্ত সুন্দরী ছিলেন, যাকে দেখে আমার মনে তাকে নিজের স্ত্রী বানানোর ইচ্ছা হলো, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হলেন না। যখন আমি সফরে যেতে লাগলাম, তখন আমি তাকে নিজের বাড়িতে বন্দি করে দিলাম। ফিরে আসার পর আবার আমি তার কাছে নিজের ইচ্ছার কথা প্রকাশ করলাম, কিন্তু তিনি অস্বীকার করলেন। তখন আমি ভাবলাম যে তাকে কৃতদাসের বাজারে বিক্রি করে দেব। সেই সময়ে আমি জানতে পারলাম যে আপনি আমার বাড়ি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এতে আমার ভয় হলো যে পাছে সেই মহিলা আপনাকে নিজের অবস্থা না বলে দেয়। এই ভয়ের কারণে আমি জারতাস জাদুকরকে 1000 আশরাফি দিয়ে এই মহিলাকে মূর্তিতে রূপান্তরিত করিয়েছিলাম। বাদশাহ সঙ্গে সঙ্গে জারতাস জাদুকরকে ডাকার আদেশ দিলেন। আদেশ পাওয়া মাত্রই জারতাসকে হাজির করা হলো। বাদশাহ তাকে বললেন, তুমি কি এই বণিকের কথায় একজন মহিলাকে মূর্তিতে রূপান্তরিত করেছিলে? এখন আমাদের সাথে চলো এবং তাকে আবার আসল অবস্থায় ফিরিয়ে আনো। জারতাস বলল, এই গোলাম আপনার সেবার জন্য প্রস্তুত। বাদশাহ, মন্ত্রী, বণিক এবং সিপাহীরা জারতাসের সাথে রওনা হলেন এবং বাড়িতে প্রবেশ করলেন। জারতাস মূর্তির গলায় বাঁধা সুতো কাটল এবং সেটি আগুনে পুড়িয়ে দিল এবং কিছু মন্ত্র পড়ে 3 বার মূর্তির ওপর ফু দিল। এরপর সেই মহিলা সঙ্গে সঙ্গে নিজের আসল অবস্থায় ফিরে এলেন। বাদশাকে দেখে তিনি হাসলেন এবং বাদশাও হেসে শামীম এবং নাসিবকে এগিয়ে যাওয়ার ইশারা দিলেন, যারা সঙ্গে সঙ্গে সেই মহিলাকে জড়িয়ে ধরল। বাদশাহ আদেশ দিলেন, বণিক এবং জারতাস জাদুকরকে চিরকালের জন্য দেশ থেকে বের করে দেওয়া হোক। এমন বিপজ্জনক লোকদের এখানে থাকা উচিত নয়। এভাবে দুজনকে দেশ থেকে বের করে দেওয়া হলো এবং বাদশাহ নিজের হারিয়ে যাওয়া সুখের সাথে পুনরায় মিলিত হলেন। এই গল্পটি একজন বাদশাহ এবং তার জীবনের পরিস্থিতির চারপাশে আবর্তিত হয়।